নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপি কথা চ্যানেলে। আজ শোনাবো লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প হাতি চোর। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প হাতি চোর। মাহুতের নাম মূলচাঁদ। তার কালো কুচকুচে শরীর, খালি গা, শুধু একটা ধুতি মালকোঁচা এঁটে পরা। সেই ধুতির মধ্যে গোঁজা একটা ছুরি। লোকটির মুখখানা কিন্তু খুব দয়ালু দয়ালু। মনে হয় না কোনোদিন ও ওই ছুরি খুলে কারোকে মারতে পারে। সকালবেলা তাকে দেখেছিলাম জঙ্গলের মধ্য দিয়ে মস্ত বড় একটা হাতির পিঠে চেপে দুলতে দুলতে আসছে। আমরা দাঁড়িয়েছিলাম ডাক বাংলোর বারান্দায়। আমাদের দেখে সে লম্বা একটা সেলাম দিল। অমনি ঝর্ণা মাসির ছেলে বুবুন বলে উঠল, হাতি চড়ব, আমি হাতি চড়ব। ঝর্ণা মাসি বললেন, না না, অত বড় হাতির পিঠে চড়তে হবে না, বুনো হাতি। আমি বললাম, বুনো হাতির পিঠে কি আর মাহুত থাকে? কোনো ভয় নেই, আমি বুবুনকে নিয়ে যাচ্ছি। এই মাহুত, মাহুত দাঁড়াও। ডাক বাংলো থেকে আমরা দৌড়ে বেরিয়ে এলাম বাইরে। হাতিটা তার ছোট্ট ছোট্ট চোখ দিয়ে আমাকে আর বুবুনকে একবার দেখে নিল। তারপর ফরর ফরর শব্দ করতে লাগলো মুখ দিয়ে। আমি বললাম, তোমার হাতিটাকে একটু নিচু করো না মাহুত, আমরা একটু চড়ব। মূলচাঁদ হেসে বলল, হাতিটা বড্ড দুষ্টু সাহেব, আপনারা চলে ভয় পাবেন। বুবুন বলল, না, আমরা ভয় পাই না, আমরা হাতিকে ভয় পাই না। বুবুনের বয়স মাত্র 5। সে সত্যি খুব সাহসী। সব সময় তার কোমরে দুটো খেলনা পিস্তল থাকে। সে বলেছে এই পিস্তল দিয়ে সে এবার একটা বাঘ মারবে। সে মাহুতকে আবার বললে, আমাদের হাতির পিঠে চাপিয়ে বাঘের কাছে নিয়ে চলো না। মাহুত আমার দিকে তাকিয়ে বলল, সাহেব, আপনাদের কাল সকালে আমি হাতির পিঠে চড়াবো। আজ আমাকে এক্ষুনি যেতে হবে, নদীর উজানে হাতির পাল নেমেছে। তাই শুনে আমি চমকে উঠে বললাম, বুনো হাতির পাল? সে বলল, আমি বললাম, সেখানে তুমি যাবে কেন? সেখানে গিয়ে তুমি কি করবে? সে বলল, দেখি যদি একটা হাতি ধরতে পারি। তুমি হাতি ধরো নাকি? হ্যাঁ সাহেব, লালজি সাহেব তো হাতি ধরার ব্যবসা করেন, আমি তার কাছেই কাজ করি। তাই নাকি? নদীর ধারে যে কয়েকটা তাঁবু দেখেছি, সেগুলো বুঝি লালজির তাঁবু? হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, তাহলে তো আমিও হাতি ধরা দেখতে যেতে পারি। ওদের পেছনে পেছনে চলে গেলেই হয়। বুবুনকে বললাম, তুমি মার কাছে যাও তো, আমি একটু ঘুরে আসছি। ওইটুকু ছেলে কি দারুণ বুদ্ধি! আমার দিকে তাকিয়ে চোখ গোল গোল করে বলল, তুমি বুঝি হাতি ধরা দেখতে যাবে? তাহলে আমিও যাব। আমি বললাম, না না, আমি অন্য জায়গায় যাব। বুবুন বলল, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। সারাদিন আর বুবুন আমার সঙ্গই ছাড়ল না। কিছুতেই আর ওর চোখ এড়িয়ে যেতে পারি না। একটু কোথাও গেলেই ও অমনি দৌড়ে চলে আসে। আমাদের ডাকবাংলোর সামনেই একটা নদী, তার নাম জয়ন্তী। খুব সুন্দর ছিমছাম একলা একলা একটা পাহাড়ি নদী। দুপাশে জঙ্গল, খানিক আগে আছে একটা ছোট্ট রেল স্টেশন। রেলের লাইন ওখানেই শেষ।
বনের মধ্যে হঠাৎ এরকম এক জায়গায় রেল লাইন শেষ হয়ে যেতে আমি আগে দেখিনি কখনো। সারাদিনে একটা ট্রেন আসে, আবার সেটাই ফিরে যায়। অন্য সময় একদম চুপ। নদী পেরিয়ে আরও গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে আছে গাড়ি চলার রাস্তা। দূরের পাহাড় থেকে বৃষ্টির জল গড়িয়ে এসে রাস্তাটার ওপর দিয়ে নদীর মতন বয়ে যায়। ওই সব পাহাড় থেকেই নেমে আসে বুনো হাতির পাল। আবার কখনো শোনা যায় বাঘের ডাক। আমাদের বাংলোর খুব কাছেই একটা বড় শাল গাছ থেকে মাঝে মধ্যে ডেকে ওঠে একটা তক্ষক সাপ। ঝর্ণা মাসি কখনো তক্ষক সাপ দেখেনি। সেই ডাক শুনলেই আমাকে বলেন, দেখতো দেখতো সাপটাকে দেখা যায় কিনা। আমি ছুটে যাই, বুবুনও যায়, কিন্তু সেটাকে কিছুতেই দেখা যায় না। সন্ধ্যের দিকে একটা দারুণ হইচই শোনা গেল। ছুটে রাস্তার ধারে গিয়ে দেখলাম অনেক লোক একসঙ্গে চেঁচামেচি করছে। আর মাহুত মূলচাঁদ বলছে, আস্তে আস্তে চেঁচাবেন না, ও ভয় পাবে। কে ভয় পাবে? ভিড় ঠেলে উঁকি মেরে দেখলাম মূলচাঁদের সেই মস্ত বড় হাতিটার পাশে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা হাতি। তার গায়ে সবুজ সবুজ রং দেখলেই বোঝা যায় সদ্য বন থেকে এসেছে। মূলচাঁদ ধরে এনেছে ওই বাচ্চা হাতিটাকে। বুবুন অমনি লাফাতে লাগলো, আমি ওই বাচ্চা হাতিটায় চড়বো, আমি ওই বাচ্চা হাতিটায় চড়বো। বাচ্চা হাতিটা এত লোক দেখে ঘাবড়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে বড় হাতিটার পেটের নিচে ঢুকে পড়তে চাইছে। বড় হাতিটা দু চার পা এগিয়ে গেলেই সেও ছুটছে সঙ্গে সঙ্গে। লোকজনের ভিড় সরিয়ে দেওয়া হলো, আর মূলচাঁদ তখন দৌড় করাতে লাগলো বড় হাতিটাকে। বেশ খানিকটা জায়গা নিয়ে বড় হাতিটা গোল হয়ে ছুটছে, আর সঙ্গে সঙ্গে যাচ্ছে বাচ্চা হাতিটা। খানিক বাদে মূলচাঁদকে আর শেখাতে হলো না, তার হাতি নিজেই ছুটতে লাগলো সেই একই জায়গায়। আর মূলচাঁদ একটা গামছা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে লাগলো। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই মূলচাঁদ, হাতি দুটো শুধু এইটুকু জায়গায় ওরকম দৌড়চ্ছে কেন? মূলচাঁদ বলল, সাহেব, এ বাচ্চা হাতিটা না হলে যে ভয় পেয়ে যাবে। আর দৌড়তে থাকলে ও ভাববে ও এখনো ওর দলের সঙ্গেই যাচ্ছে। এরকম কতক্ষণ দৌড়বে? তা ধরুন সারা রাত। কি করে ধরলে হাতিটাকে? বাচ্চা হাতিটা কি বনের মধ্যে একলা একলা ঘুরছিল? না না সাহেব, বাচ্চা হাতি কখনো একলা থাকে না, দলের মধ্যে থাকে। তাহলে কি করে দল থেকে একলা ওটাকে বার করে আনলে? বুনো হাতির পালের মধ্যে আমাদের ট্রেনিং দেওয়া হাতিটাকে ছেড়ে দিই, ও মিশে যায় দলের মধ্যে। তারপর এক সময় করে কি, একটা বাচ্চা হাতিকে দু পায়ের ফাঁকে আটকে চট করে থেমে যায়। অন্য হাতিগুলো কিছু বুঝতে পারে না, তারা এগিয়ে যায় সামনের দিকে। তখন আমাদের পোষা হাতিটা ওই বাচ্চা হাতিটার মুখ ঘুরিয়ে দেয় অন্য দিকে। তারপর বড়টা চলতে শুরু করলেই ছোটটা তার পিছন পিছন আসে। বাবা, তোমরা হাতিকে এইরকমভাবে ট্রেনিং দাও? মূলচাঁদ লাজুক হেসে বলল, সে হুজুর, আপনাদের দয়ায় হয়ে যায়। আমি আবার জিজ্ঞেস করলাম, এবার ওই বাচ্চাটাকে নিয়ে কি করবে? বিক্রি করে দেবে? মূলচাঁদ বলল, না না, এত তাড়াতাড়ি কি হয়? কালই ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। ওর মা যদি টের পেয়ে যায় তাহলে ফিরে আসতে পারে। ওকে এখান থেকে সরিয়ে নিয়ে গেলে কয়েকদিন ট্রেনিং দিতে হবে। যদি ওর মা ফিরে আসে তাহলে কি হবে? মূলচাঁদ কপালে হাত ছুঁয়ে বলল, হা বাবু, সে কথা বলবেন না, বলবেন না, সে বড় বিপদের কথা। তবে সাধারণত আসে না, হাতির পাল
এক রাতে অনেক দূর চলে যায়। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হাতির দৌড় দেখলাম। তারপর ফিরে এলাম ডাকবাংলোতে। বুবুন প্রবল উৎসাহে ছোট মাসিকে শোনাতে লাগলো হাতির গল্প। সেই রাতে এক তুমুল কাণ্ড হলো। সন্ধ্যের পরই চারিদিকে একদম নিঝুম হয়ে যায়। বড় রাস্তা দিয়ে গাড়ি চলাও বন্ধ হয়ে যায় অন্ধকার নামার পর থেকেই। রাত্রির বেলা আমরা তখন খেতে বসেছি। এমন সময় হঠাৎ একসঙ্গে অনেক লোকের চিৎকার শোনা গেল। জঙ্গলের মধ্যে এত লোক কোথায় ছিল কে জানে। আমরা বারান্দায় এসে দাঁড়িয়ে দেখলাম নদীর ওপারে জঙ্গলের মধ্যে কিছু লোক মশাল নিয়ে ছোটাছুটি করছে। মেসোমশাই বললেন, ডাকাত পড়ল নাকি রে? ঝর্ণামাসি বললেন, এই জঙ্গলের মধ্যে ডাকাত? তারপরেই হাতির গলার আওয়াজ পাওয়া গেল। একটা নয়, অনেকগুলো। ক্রমেই কাছাকাছি এগিয়ে আসতে লাগলো সেই শব্দ। কারোকে কিছু বলে দিতে হলো না, আমরা বুঝে গেলাম বুনো হাতির পাল আসছে এদিকেই। এর আগে আমরা শুনেছিলাম কয়েক মাইল আগে রাজা ভাতখাওয়া নামে একটা স্টেশনের ওপরে মাঝে মাঝে এসে পড়ে বুনো হাতির দল। স্টেশন মাস্টারের ঘরে পর্যন্ত ঢুকে যায়। গুদাম ঘরের দরজা ভেঙে ফেলে সুর দিয়ে খুঁজে দেখে সেখানে তাদের কোনো খাবার আছে কিনা। এবার কি এখানেও হাতির পাল আসছে? মেসোমশাই বললেন, বন্দুকটা আনলে হতো দেখছি। ঝর্ণামাসি বললেন, একটা বন্দুক দিয়ে কটা হাতি মারতে তুমি? মনে তো হচ্ছে 100-200টা হাতি আসছে। দূরে জঙ্গলের মধ্যে লোকেরা দুম দাম আওয়াজ করছে। কয়েকটা মশাল উড়ে যাচ্ছে বনের মাথা দিয়ে। বোধহয় ওরা মশাল ছুঁড়ে হাতির পালকে ভয় দেখাতে যাচ্ছে। কিন্তু হাতিরা ভয় পেল না। বেশ জ্যোৎস্না উঠেছে, বেশি অন্ধকারও নেই। আমরা এক সময় দেখতে পেলাম ব্রিজের ওপারে এসে দাঁড়িয়েছে 2-3টে হাতি। তার মধ্যে একটা হাতি একলাই ব্রিজের মাঝখানে এসে সুর উঁচু করে খুব জোরে ডাকলো। সেই ডাক শুনেই আমাদের বুক মুচড়ে উঠল। ডাকটা অসম্ভব করুণ। বুঝতে অসুবিধে হয় না যে ওটা একটা মা হাতি, যেন কাঁদছে তার সন্তানের জন্য। দূরে লালজির তাঁবুর দিক থেকে গুড়ুম গুড়ুম করে কয়েকটা বন্দুকের শব্দ হলো। ঝর্ণামাসি বললেন, গুলি চালাচ্ছে, গুলি চালাচ্ছে, শিগগির ঘরের মধ্যে চলে এসো। আমি বললাম, এগুলো নিশ্চয়ই ফাঁকা আওয়াজ। হাতি ধরার লোকেরা গুলি করে হাতি মারে না, সেরকম নিয়ম নেই। বন্দুকের আওয়াজেও হাতির পাল ভয় পেল না। সেই মা হাতিটা আর একবার ডাকলো করুণ গলায়। তারপর দৌড়ে এগিয়ে আসতে লাগলো। তার পেছনে আরও হাতি, অনেকগুলো, শুধু মাথার পর মাথা এগিয়ে আসছে। সর্বনাশ, ওরা রেগে গেছে। যদি এদিকে এসে সব কিছু তছনছ করে দেয়, এমনকি ওরা এই ডাক বাংলোটাও ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। বুবুন ঘুমিয়ে পড়েছিল। এত আওয়াজে সে হঠাৎ ঘুম ভেঙে উঠে বারান্দায় এলো। কিছুই বুঝতে না পেরে মা মা বলে কেঁদে উঠল। ঝর্ণামাসি চট করে তাকে কোলে তুলে নিলেন, যেন তার ছেলেকেই কেউ চুরি করে নিয়ে যেতে এসেছে। এমন সময় দেখলাম এদিক থেকে মূলচাঁদ সেই বাচ্চা হাতিটার ল্যাজ মোচড়াতে মোচড়াতে নিয়ে আসছে, একা। হাতির পাল এক্ষুনি বোধহয় ওকে টুকরো টুকরো করে ফেলবে। আমরা ভেবেছিলাম মূলচাঁদ নিশ্চয়ই বাচ্চা হাতিটাকে ফেরত দিতে যাচ্ছে তার মায়ের কাছে, কিন্তু দেখলাম মূলচাঁদ চুপি চুপি সেটাকে নিয়ে নেমে যাচ্ছে নদীতে। ঝর্ণামাসি শিউরে উঠে বললেন, ও মা, ও লোকটা যাচ্ছে কোথায়? মেসোমশাই গম্ভীরভাবে বললেন, ও হাতিটাকে নিয়ে পালাচ্ছে। সত্যি মূলচাঁদ হাতিটাকে নিয়ে জলে নেমে পড়ল। বুবুন বলল, হাতিটা জলে ডুবে যাবে না? আমি বললাম, হাতিরা বোধহয় জন্ম থেকেই সাঁতার জানে। এরপর আমাদের আর কিছুই দেখা হলো না।
অনেকগুলো হাতি দুধদার করে চলে এলো এদিকে। আমরা সত্যি ভয় পেয়ে গেলাম। হাতিগুলো সাংঘাতিক রেগে গেছে মনে হয়। ডাক বাংলোর বারান্দায় আমাদের দেখতে পেলে যদি তেড়ে আসে। আমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু হাতিগুলোর চিৎকারে আমাদের বুক কাঁপতে লাগলো। কয়েকটা হাতি এসে ধাক্কা মারলেই আমাদের এই কাঠের ডাক বাংলোটা ভেঙে পড়বে। অনেকক্ষণ চলল হাতিদের চেঁচামেচি, সেই সঙ্গে দুম দাম করে পটকার শব্দ আর গুলির শব্দ। যেন এক দারুণ যুদ্ধ চলছে। তারই মধ্যে বুবুন তার খেলনা পিস্তল দুটো হাতে নিয়ে বলতে লাগলো, আমিও যুদ্ধ করব, আমিও যুদ্ধ করব, আমাকে ছেড়ে দাও। আমরা ওকে জোর করে ধরে রাখলাম। শেষ পর্যন্ত একসময় সব শব্দ আস্তে আস্তে দূরে চলে গেল। আমরা একটু একটু জানলা ফাঁক করে বাইরে দেখলাম, কিছুই দেখা গেল না। পরদিন ভোর হতে না হতেই আমরা ছুটে এলাম বাইরে। সত্যি যুদ্ধক্ষেত্রের মতন অবস্থা। 4-5টা বড় বড় গাছ ভেঙে পড়ে আছে রাস্তার উপর, কিন্তু কোনো বাড়ি ভাঙেনি। একটি পাথর ভর্তি লরি দাঁড় করানো ছিল রাস্তার পাশে, সেটা কাত হয়ে হেলে আছে একদিকে, সব পাথর এদিক ওদিক ছড়ানো। এরই মধ্যে কিছু লোক জেগে উঠে ভিড় করে আছে ব্রিজের পাশে। তাদের কাছেই শুনলাম হাতির পাল নাকি নদীতে নেমে ঠিক উদ্ধার করে নিয়ে গেছে বাচ্চাটাকে। আর মূলচাঁদ, তার খবর ঠিক কেউ জানে না। শুধু একজন বললে, মূলচাঁদকেও ধরে নিয়ে গেছে হাতিরা। তাই শুনে বুবুন বলল, চলো নীলু মামা, আমরা ওকে উদ্ধার করে আনি। আমি বললাম, হ্যাঁ তা তো যেতেই হবে। কিন্তু ঝর্ণা মাসি আর এক বেলাও থাকতে চান না সেখানে। কাল রাত্রিরের ঘটনায় তিনি ভয় পেয়ে গেছেন খুব। আবার যদি হাতিরা আসে। মূলচাঁদের কথা শুনে ঝর্ণা মাসি বললেন, হাতিরা ওকে চুরি করে নিয়ে গেছে? বেশ হয়েছে, ও কেন হাতির বাচ্চা চুরি করতে গিয়েছিল? আমাদের চলে যাওয়ার একটু ইচ্ছে নেই, কিন্তু ঝর্ণা মাসি রাগারাগি করতে লাগলেন খুব। মেসোমশাই জিপ গাড়িটা বার করলেন, তাতে জিনিসপত্র তোলা হচ্ছে। এমন সময় বড় রাস্তায় আবার একটা হৈ হৈ শব্দ উঠল। আমি আর বুবুন ছুটে গেলাম সেখানে। শুনলাম খোঁজ পাওয়া গেছে মূলচাঁদের। ওপারের জঙ্গলে দুটো গাছের মাথায় নাকি শুয়ে আছে মূলচাঁদ, এবং একটু আগে তার জ্ঞান ফিরে এসেছে। সে নাকি সেই অবস্থায় চেঁচামেচি করছে, নামতে পারছে না। এরপর তো আর সব ঘটনাটা না জেনে যাওয়া যায় না। পুলিশের গাড়ি এসে পড়েছিল, তার থেকে কজন পুলিশ মশমশিয়ে চলল ওপারের জঙ্গলে। আমরাও গেলাম সঙ্গে সঙ্গে। তারপর এক জায়গায় দেখলাম অবাক কাণ্ড। পাশাপাশি দুটো বেশ বড় গাছ, তার মধ্যে এক গাছের ডালে মূলচাঁদের মাথা, অন্য গাছে তার দুটো পা। দুটো গাছের মাঝখানে সে ব্রিজ হয়ে আছে। মূলচাঁদ নেমে গিয়েছিল নদীতে, সেখান থেকে গাছের ডগায় এলো কি করে? সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আর নিচ থেকে সবাই বলছে, এই চেঁচিও না, পড়ে যাবে। বুবুন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি ওকে ধমক দিয়ে বললাম, এই হাসতে নেই, একটা লোক বিপদে পড়েছে। কিন্তু বুবুনের হাসি শুনে অন্য সবাইও হেসে উঠল হো হো করে। মূলচাঁদকে শেষ পর্যন্ত গাছ থেকে ঠিকঠাক নামিয়ে আনা হলো অবশ্য। সে নেমেই বললে, হুরে বাবা রে, খুব বাঁচা বেঁচে গেছি। আর আমি হাতি ধরার কাজ করব না, আর এ জায়গাতেই থাকবো না। একটা হাতি আমাকে জলের মধ্যে ধরে ফেলে ছুঁড়ে তুলে যখন নিয়ে যাচ্ছিল, তখনই ভাবলাম এই বুঝি আছাড় দিয়ে মেরাই ফেলবে। একজন পুলিশ বলল, এবারের মতো হাতিটা একটু ঠাট্টা করে গেছে মূলচাঁদের সঙ্গে। সঙ্গে সঙ্গে একজন জঙ্গলি লোক বলে উঠল, হ্যাঁ স্যার, হাতিরা যখন ফিরে যায় আমি তখন শুনেছিলাম তারা খুব হাসছে, হাসতে হাসতে এ ওর গায়ে ঢলে পড়ছে। তাই শুনে পুলিশরাও ওর গায়ে ঢলে পড়ে বেজায় হাসতে লাগলো।
শেষ হলো গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।